বাংলাদেশে এত ইস্যু তৈরি হয়েছে নির্বাচিত সরকার আসার এখনো 2 মাস হয় নাই। সেরকম একটা জায়গায় মানে আমরা কুলায় উঠতে পারতেছি না কথা বলার জন্য আর কি। দেশে আপনার এবং এই সময়টার সাথে আমরা তুলনা করতে পারি যে আওয়ামী লীগের সময় প্রায় বলতাম যে আওয়ামী লীগ প্রতিদিন এত খারাপ কাজ করতেছে, বিএনপির সামনে এত ইস্যু, কিন্তু সেই ইস্যুগুলো নিয়ে কথা বলতে পারছে না, দেশের মানুষের সাথে কানেক্ট করতে পারছে না, মতামত তৈরি করা, আওয়ামী লীগকে জবাবদিহিতার অধীনে আনা, সেই কাজগুলো করতে পারে না। এই কথাগুলো আমরা প্রায় বলতাম। এখনও অবস্থা এমন হয়েছে যে বিএনপি জুলাই সনদ নিয়ে প্রিটিমাচ সবাইকে আমাদেরকে ব্যস্ত রেখেছে, বিরোধী দলকে, সংসদে, বাইরে, টকশো, গণমাধ্যম। প্রত্যেক দিন মনে হচ্ছে যে দেশে আর কোনো টপিক নাই, দেশের মানুষের আর কোনো সমস্যা নাই, এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো জনসংশ্লিষ্ট, যেগুলো নিয়ে আসলে সিরিয়াসলি আমরা বিতর্ক করবার সুযোগ পাচ্ছি না। তার ভিতর একটা বিষয় হচ্ছে যে আপনার হকার উচ্ছেদ। ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা দেখলাম যে প্রচুর হকার উচ্ছেদ করা হয়েছে, হাজার হাজার রাস্তাঘাটে দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যারা বস্তির মতো করে থাকেন, রাস্তার উপরে রাতে ঘুমান, ছোটোখাটো কোনো আপনার ছাউনি দিয়ে অথবা পলিথিন দিয়ে, ব্যাকট্যাগ দিয়ে কোনো রকম জীবনযাপন করছেন, তেমন ভাসমান মানুষদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে আইনের জায়গা থেকে দেখলে এটা একটা আইনসিদ্ধ কাজ, বৈধ কাজ, কিন্তু এই বৈধ কাজটা, এবং এটা রাস্তাঘাটের জন্য জরুরি, প্রচুর ট্রাফিক হচ্ছে, ফুটপাতে হাঁটা যায় না, এরপরে হচ্ছে কোনো ডিসিপ্লিন নাই, রাস্তার লেনগুলো ব্লক হয়ে গেছে, প্রচুর জ্যাম হচ্ছে, সাধারণ মানুষের চলাফেরায় কষ্ট হচ্ছে, এগুলো সব সত্য, এবং এই কাজগুলো করার মানে খুবই যৌক্তিক জায়গা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু উল্টো দিকের কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। সেটা হচ্ছে কাজগুলো করাটা মানবিক হচ্ছে কিনা। একটা রাষ্ট্রে অনেক যৌক্তিক ন্যায্য কাজও অনেক সময় মানবিকতা বিবেচনা করে ভিন্নভাবে করতে হয়, ভিন্নভাবে চিন্তা করতে হয়। এই কাজগুলো করা অর্থনৈতিকভাবে আমাদের জন্য ভালো হচ্ছে কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া এরকম একটা কাজকে সিম্পলি আইনগতভাবে সিদ্ধ কাজ অথবা দেখতে সুন্দর লাগে রাস্তাঘাটে, সেটা বিবেচনা করাটা ঠিক হবে না। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ধরনের উচ্ছেদ কিন্তু আমাদের জীবনে সোনার বাংলায় আমরা বহুবার দেখেছি। এই একই রাস্তা, একই গুলিস্তান, একই ফুলবাড়ি স্টেশন, একই বঙ্গবাজার, একই ওই বাজার, এই ফুটপাত, সেই ফুটপাত, বস্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, এগুলো প্রচুর হয়েছে। কিন্তু হওয়ার পরে যেই উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করা হয় সেগুলো আসলে বাস্তবায়িত হয় কিনা। আপনি দেখেন হকার উচ্ছেদ কতবার হয়েছে, ইন্টারিমের সময় হয়েছে, আওয়ামী লীগের সময় করেছে, এর আগের বার করেছে। বস্তিতে আগুন তো কমন ব্যাপার, যে বস্তি খালি করে, আগুন দিয়ে দিয়ে খালি করে ওখানে এরপরে এইটা খাস জমি কোনো একটা কোম্পানিকে বরাদ্দ দিয়ে দেয়, তারা ওখানে রিয়েল এস্টেট করে, বড় বড় বিল্ডিং করে, প্লট ফ্ল্যাট করে, সরকার দখল নেয়, কিছু একটা করে, অথবা প্রভাবশালীরা যারা আছে তারা এগুলো করে। তো সেগুলো তো সমাধান হয় নাই। তাহলে বস্তি অথবা রাস্তার হকারদেরকে উচ্ছেদ করলেই আমরা যেটা চাচ্ছি, যেরকম একটা সুন্দর পরিপাটি ঢাকা চাচ্ছি, সেই ঢাকাটা কি হবে আসলে প্র্যাকটিক্যালি পসিবল? মানুষ কেন বস্তিতে আসছে, বস্তিতে থাকতেছে, কেন মানুষ একটা হকার ব্যবসা করছে রাস্তায়, যার কোনো লাইসেন্স নাই, ট্যাক্স দেয় না সরকারকে, কোনো রেগুলারাইজেশনের মধ্যে নাই, সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণের মধ্যে নাই, কিন্তু রাজনৈতিক দলের ছত্রছায়া আছে, পুলিশের ছত্রছায়া আছে, বিশাল সিন্ডিকেট আছে, এগুলোর ছত্রছায়া আছে কাজগুলো। এখন আসলে কি হচ্ছে? ফুটপাতের ব্যবসা নিয়ন্ত্রণ করে এমন অনেক চাঁদাবাজ সিন্ডিকেটের সাথে আমাদের পরিচয় আছে। আমি বোঝার চেষ্টা করলাম। দু একজন আমাকে বলেছে যে ভাই, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই সকল হকারদেরকে বসিয়েছে, দোকানদারকে বসিয়েছে, তাদের টাকার ভাগ বাটোয়ারা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও পাচ্ছে। তারা কলকাতায় চলে গেছে, দুবাইতে চলে গেছে, ইউরোপে চলে গেছে, কিন্তু তার চাঁদা উঠানোর লোক, বিএনপির লোকজন এগুলোর সাথে এখন জড়িয়ে আছে। প্লাস একইভাবে আওয়ামী লীগের পুরাতন লোকের মাধ্যমে চাঁদাটা ভাগ বাটোয়ারা করে বিভিন্ন দেশে চলছে। এবং যারা পলাতক আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখন দেশের মধ্যেই আছে, এক এলাকা থেকে আরেক এলাকায়, এক পুলিশ স্টেশন থেকে আরেক পুলিশ স্টেশন এরিয়াতে চলে গেছে, এক জেলা থেকে আরেক জেলাতে চলে গেছে, তারাও কিন্তু এই ভাগ বাটোয়ারাগুলো রেগুলার তুলতেছে। ভারতে তো কোটি কোটি টাকা যাচ্ছে মানে সপ্তাহে, প্রতিদিন পারহ্যাপস, যে ভারতে যে এই যে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছে এই ফুটপাতের ব্যবসা থেকে। তাহলে টেকনিক্যালি এটা করলে যেটা হবে, আওয়ামী লীগের যে ফুড সাইকেল আছে, আওয়ামী লীগের যে মানে রক্ত শোষণ করে রাস্তা থেকে টাকা তুলে জীবনযাপন করা এবং ক্ষমতায় না থেকেও করা, সেই ফুড চেইনটাকে যদি আপনি ভেঙে দিতে চান, তাহলে এদেরকে উচ্ছেদ করা ছাড়া কোনো অপশন নাই। এই চক্রটা উঠাই দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তারা বলছে যে তারা কি করবে, তারা এখন যেটা করবে, তাদের মাধ্যমে নতুন দোকানদার আবার বসাবে।
এবং দ্বিতীয়ত হচ্ছে একটা রেট বাড়াবে, যেমন ধরেন আওয়ামী লীগের সময় যে দোকানদার 100 টাকা দিত, এখন বিএনপি নেতারা সেখান থেকে 200 টাকা নেবে, 300 টাকা নেবে। তো সেইটার জন্য নতুন দোকানদার বসাবে। আগের দোকানদার যদি দিতে রাজি হয় তাকে রেখে দেবে, এবং তার লয়্যালটির প্রশ্ন যে সেই পুরো চাঁদার টাকাটা নতুন চাঁদা যে উঠায় চাঁদাবাজ, নতুন সরকারি দলের চাঁদাবাজ তাকে দেবে, এবং তার সাথে যে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের লোকজন আছে তাদেরকে দেবে। তো এই বিশাল চক্র জড়িত আছে, এবং তারাই মাঝে মাঝে ক্ষণে ক্ষণে এই সিটি কর্পোরেশনের নামে, পুলিশের নামে, দেশবাসী, গণমাধ্যম, প্রতিবেদন, সরকারকে তুষ্ট করা, বিভিন্ন এক্সকিউজ দেখে দেখে এই কাজগুলো করে, কিন্তু এটা কোনো সমাধান হয় না, রাস্তা পার্মানেন্টলি পরিষ্কার হয় না। এবং ইন্টারেস্টিং দেখবেন দোকানপাট ভেঙে দিয়ে আসতেছে, উঠাই দিয়ে আসতেছে, কিন্তু এরপরে দেখবেন পুলিশ আর কিছু করে না। তার পরের দিন ওখানে নতুন দোকান বসতেছে কিনা, নতুন দোকানে আবার ব্যবসা বাণিজ্য চলছে কিনা, সেটা কিন্তু আবার তদারকি করা হচ্ছে না। মানে কি করবেন? এরপর তো আপনি রাস্তাটা পরিষ্কার করবেন, নিট অ্যান্ড ক্লিন করবেন, সুন্দর করবেন, রাস্তা থেকে দোকান উঠাই দিলেন, ফুটপাতেরটা আবার উঠান নাই। নীলক্ষেতে দেখলাম, নিউ মার্কেটের আশেপাশে দেখলাম, মানে কিছু অংশ উঠাচ্ছে, কিছু অংশ উঠাচ্ছে না। এবং যে ভাঙতেছে দেখলাম পুলিশ সদস্য ব্যাপক জজবা নিয়ে আপনার কোদাল, খুন্তি টুন্তি দিয়া, কুড়াল টুরাল দিয়া দোকানপাট ভাঙতেছে। তাহলে প্রথম কথা হচ্ছে জিনিসটা মানবিক হচ্ছে কিনা। আপনি কোনো নোটিশ দিলেন না, যেটা দরকার ছিল সিটি কর্পোরেশন পুলিশের পক্ষ থেকে প্রত্যেক দোকানদারকে নোটিশ দেওয়া যে আপনি কাজটা অবৈধভাবে করছেন, এটাতে আমরা এই রাস্তাটা পরিষ্কার করব, এই ফুটপাথটা পরিষ্কার করব, আপনাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় দিচ্ছি, আপনার মাল জিনিস গুটায় আপনি এখান থেকে চলে যাবেন, তা না হলে আমরা এটা এসে ভেঙে দেব। কারণ হচ্ছে যে একটা মানে ধনী মানুষ কোনো জায়গা থেকে এসে নীলক্ষেতে, গুলিস্তানে, ফুলবাড়িয়াতে রাস্তায় দোকান পেতে বসে না। এই মানুষগুলো খুবই সাধারণ, নিম্নবিত্ত, গরিব, টানাপোড়েন মানুষগুলো, এবং তাদের এই ব্যবসার সাথে কিন্তু শুধু তাদের এই ছোট্ট দোকানটা জড়িত না, তার নিজের 5-7-10 জন পরিবারের সদস্য আছে, গ্রামে থাকে, তাদের সংসার দেখাশোনা করতে হয়, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া আছে। এরপরে হচ্ছে এর ভিতরে কিন্তু আপনার বিজনেস চেইন আছে। সে যে কাপড়টা আনতেছে, যে জুতাটা কিনে আনতেছে, এই জুতাটা কিনে আনার তো সাপ্লাইয়ার আছে, কোনো না কোনো দোকানে তো এই জুতাটা তৈরি হয়েছে, কোনো না কোনো কাপড়ের দোকানে তো, কাপড়ের গার্মেন্টসে তো এই কাপড়টা তৈরি হয়েছে, কোনো না কোনো ট্রলিতে করে অথবা পিক আপে করে, গাড়িতে করে তো এটা প্রোডাকশন সেন্টার থেকে এনে এই ফুটপাতে দেওয়া হয়েছে। অথবা এটা তো একটা বিশাল ব্যাকএন্ডে চেইন আছে এই ব্যবসাটার। তাহলে আপনি শুধু সারা দেশ, ঢাকাতে 4-5 লাখ অথবা সারা দেশে 15-20 লক্ষ যদি হকার থাকে, ভাসমান ব্যবসায়ী থাকে, তাদের সাথে কিন্তু আপনার লক্ষ লক্ষ আরও 20-50-1 কোটি মানুষ হয়তো এই ফুড চেইনের সাথে জড়িত, এই বিজনেস সাইকেলের সাথে জড়িত। এবং এই পুরো ইকোনমিটা কিন্তু দেশের ইকোনমি, এই টাকাটা কিন্তু বিদেশ যাচ্ছে না। আমাদের অর্থনীতির প্রায় 85%-6% হচ্ছে ফর্মাল ইকোনমি না। সেই ইনফর্মাল ইকোনমিটাকে যদি আপনি ডিসরাপ্ট করেন এমন একটা সময় যেখানে গত 3 বছর থেকে আমার ইকোনমি কন্ট্রাক্ট করতেছে, আমার ফরেন ইনভেস্টমেন্ট নাই, আমার জব ক্রিয়েশন নাই, এফডিআই আসতেছে না, এখানে কোনো লোকাল ডোমেস্টিক প্রোডাকশন বাড়ছে না, আমার এক্সপোর্ট কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, রেমিটেন্সের উপরে ভরসা করে, কৃষকের উপর ভরসা করে আপনি ইকোনমি চলছে, সেরকম একটা জায়গায় ইনফর্মাল ইকোনমিতে যদি আমরা ডিসরাপশন করি, এইটার কনসিকুয়েন্স জিডিপিতে আরও কীভাবে পড়বে সেক্ষেত্রে এটাকে আমরা ভেবেছি। ফর্মাল ইকোনমি কিন্তু ইন্টারাপশন হচ্ছে জ্বালানির কারণে, তেলের কারণে, যুদ্ধের কারণে। 4টার পরে, 5টার পরে, 6টার পরে আপনি মার্কেট খুলতে দিচ্ছেন না, বিপণী বিধান বন্ধ থাকবে, এইটা সেটা বন্ধ থাকবে। অফিস আওয়ার, আপনার যারা সেলফ এমপ্লয়, ধরেন লয়ারদের চেম্বার 6টার সময় 7টার সময় লাইট বন্ধ করে দিচ্ছে, চেম্বারের কাজই শুরুই হয় মাগরিবের পরে, রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত। তাহলে ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিবে কীভাবে? আমরা যারা খুব সামান্য ক্ষুদ্র ট্যাক্স পেয়ার আছি, আমরা তো সন্ধ্যার পরে রুটি করে চেম্বার থেকে ইনকাম করতে হয়। তাহলে এরপরে এই যে ক্ষুদ্র ট্যাক্স পেয়ার আছে, তাদের ইনকাম ডিসরাপশন হচ্ছে জ্বালানি সংকটের কারণে, সরকারের পলিসির কারণে। তাহলে সব মিলিয়ে অর্থনীতির যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমরা কি আসলে নতুন করে আরও কত লক্ষ বেকার তৈরি করছি কিনা? এবং এই মানুষগুলো কি করবে? যাকে আপনি সাডেনলি উঠায় দিয়ে বেকার করে ফেললেন, সে তো আসলে কোনো একটা অবৈধ পথে যদি চলে যায়, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, এগুলো তো চলে যাবে তো। কারণ তার রুজিতে তো আঘাত পড়েছে। পেট কোনো আইন মানে না, পেটের ক্ষুধা, কোনো সততা, নিষ্ঠা, আইন, এগুলো কোনো কিছু মানতে চায় না। ক্ষুধা প্রচণ্ড মানে ব্যাধি, মানে এটা প্রচণ্ড তাড়না আর কি, যেটা আপনাকে কোনো আইনের মানে ফ্রেমে এসে পড়ে থাকতে পারে না। তো এই জন্য হচ্ছে যে সরকারকে সিরিয়াসলি পুনর্বাসন প্ল্যান করা দরকার। ধরেন করাইল বস্তিতে দেখলাম 3 দিন ধরে কারেন্ট নাই, 2 দিন ধরে গ্যাস নাই। ওখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ফ্যামিলি কার্ড উদ্বোধন করে আসলেন, ওনার নিজের কনস্টিটুয়েন্সি, ওই এলাকার উপর দিয়ে উনি পাশ দিয়ে গাড়িতে করে যান। তাহলে এই গরিব মানুষের, গুলশানে তো কারেন্ট আছে,
বাড়িধারাতে কারেন্ট আছে, বনানীতে, নিকেতনে কারেন্ট আছে, নিকুঞ্জতে কারেন্ট আছে, করাইলে নাই কেন? গরিব মানুষ থাকে বলে ওখানে 3 লক্ষ গরিব মানুষ থাকে। ওই জায়গাটা থেকে সরাই ফেলবেন, সরকারি জমি, খাস জমি দখল করে আছে, সব সত্য। কিন্তু কি করবেন? একটা প্রসেস ফলো করতে হবে। তো আপনি তাহলে সোশ্যাল হাউজিংয়ের মডেলে যান, করাইল বস্তিতে যারা আছে এখন সবার ফিঙ্গারপ্রিন্ট ছবি সহ তাদেরকে এনলিস্ট করেন, এনলিস্ট করে ওখানে সোশ্যাল হাউজিং বিল্ড করেন, যেখানে লো কস্টে তারা ভাড়া দিয়ে অথবা মালিকানা নিয়ে থাকতে পারবে এবং সাধারণ মানুষও ওখানে থাকতে পারবে। সেইভাবে একটা বিশাল মহল্লা করেন। জমিটা তো বিশাল জমি, মানে কয়েক একর ওখানে জমি পড়ে আছে। তো সেটাকে প্রসেসটা কি? মানে বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া, কড়াইলে বিদ্যুৎ বন্ধ না দেওয়া, গ্যাস না দেওয়া, এটা তো কোনো সলিউশন হতে পারে না। মানে আপনার তো অমানবিক, অন্যায্য মানে সংকট তৈরি করে তাকে ওখান থেকে সরে যেতে বাধ্য করার মতো একটা সিচুয়েশন। তো সেখানে আমরা বলছি যে ভাসমান নাগরিকদেরকে সবাইকে আমাদের ম্যানেজ করতে হবে দরদ দিয়ে, যেটা আমরা বারবার বলেছি, দায় ও দরদের রাজনীতি। একটা মানুষ শখে আরাম করে বস্তিতে থাকে না, একটা মানুষ কারণ ছাড়াই মাদকের ব্যবসায় জড়িয়ে যায় না, একটা মানুষ কোনো অযৌক্তিক কারণে হুট করে গিয়ে মনের মানে আনন্দে ফুর্তিতে ঠেলায় পরে বস্তিতে গিয়ে থাকে না, রেল লাইনের পাশে একটা তাঁবু করে ওখানে কোনোভাবে জীবনযাপন করে না, ভাসমান ব্যবসা করে না, হকার হয় না। অতএব এই প্রত্যেকটা জিনিসকে মানবিক জায়গা থেকে দেখা দরকার, অর্থনীতির জায়গা থেকে দেখা দরকার এবং এগুলোর কনসিকোয়েন্স বিবেচনা নেওয়া দরকার। তা না হলে যেটা হবে যে আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ কি সুন্দর ফুটপাত, আমরা হেঁটে যেতে পারছি, এখানে কোনো জ্যাম নাই, কিন্তু এইটা রাষ্ট্রের অন্য কোনো জায়গায় আবার নতুন করে মেঘ তৈরি করবে, জ্যাম তৈরি করবে। হয়তো ফুটপাতটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অন্য একটা জায়গাতে আবার নতুন এই সংকট তৈরি হবে। সেই সংকট রাষ্ট্র আবার হ্যান্ডেল করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী এত সৎ হয়ে যায় নাই যে তারা এই বিশাল শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য থেকে হুট করে উঠে এসে একদম ফেরেশতার মতো ডিউটি পালন করবে। এইরকম ফেরেশতার পুলিশ ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নাই এখন পর্যন্ত। তো সেই প্রত্যেকটা ব্যর্থতার জায়গাকে আমার মনে হয় যে আমি বিরোধী দলকে আহ্বান করব, আপনারা সংসদে এটা নিয়ে সিরিয়াসলি কথা বলেন। এই হকার উচ্ছেদের বিষয়টাকে কিভাবে মানে প্রকল্প আকারে ডিল করা যায়, যে রাষ্ট্রের একটা সিরিয়াস ইস্যু আকারে আমাকে এটা সমাধান করতে হবে। কাউকে অন্যায্যভাবে শুধুমাত্র মানে সৌন্দর্য বর্ধন, জেন্ট্রিফিকেশন করার চেষ্টা করলেই শুধুমাত্র শহর সুন্দর হবে, কিন্তু দেশ ভাসমান হয়ে যাবে আরও বেশি এবং মানুষের দুঃখ কষ্ট আরও বাড়বে। তো আমরা আশা করব যে সিটি কর্পোরেশন, প্রশাসন, সরকার সবাই মিলে এটার একটা ন্যায্য সমাধানের দিকে যাবে, যেটা আমার অর্থনীতিকে বাঁচিয়ে রাখবে, আমার শহরকেও বাসযোগ্য করবে সবার জন্য এবং ঠিক একইভাবে একটা মানবিক ইনসাফের শহর হবে, যেই ঢাকাটা সবার ঢাকা হবে। এটা শুধুমাত্র ধনীর যেন ঢাকা না হয়, এটা একটা গরিব মানুষেরও রাজধানী শহর হতে হবে। এবং প্রান্তিক কারণগুলো কি, কেন সে অন্য জায়গা থেকে চলে আসছে ঢাকায় রুটি রুজির জন্য, সেই প্রান্তিক কর্মসংস্থানের ব্যবস্থাগুলো না করে তাকে সিম্পলি উঠিয়ে দেওয়াটা ন্যায্য কিনা, এই প্রশ্নটা আমাদের সবাইকে করতে হবে।